হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা WBPSC ওয়ালা যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ হচ্ছে, সেই চ্যাপ্টার ওয়াইজ সিরিজে আমরা আজকে পড়ব 1857, দ্য রিভোল্ট অফ 1857। এবং এই টপিক্সটা থেকে আমাদের WBCS যে পরীক্ষা রয়েছে, প্রিলিম এবং মেন, উভয় জায়গাতেই এই টপিক্সটা থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। তো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। তো সেই স্বাধীনতা সংগ্রামে আমাদের যে অ্যাসপেক্টগুলো খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো চলছে, সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমরা এটা দেখতে পাচ্ছি। আমাদের এটা 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়ব। মডার্ন ইন্ডিয়ার যে সিরিজগুলো চলছে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ, সেই চ্যাপ্টার ওয়াইজ সিরিজে রিভোল্ট অফ 1857, এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখব। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিভোল্ট অফ 1857 যখন আমরা পড়ছি, তখন আমাদের তিনজনকে মনে রাখতে হবে। লর্ড হার্ডিঞ্জ ওয়ান, এনার পিরিয়ডটা হচ্ছে 1844 থেকে 1848 পর্যন্ত। তারপরে ডালহৌসি, এনার পিরিয়ডটা হচ্ছে 1848 থেকে 56 পর্যন্ত। তারপরে হচ্ছে ক্যানিং, এনার পিরিয়ডটা হচ্ছে 1856 থেকে 62 পর্যন্ত। এই তিনজনকে আমাদের একটু খেয়াল রাখতে হয়, কারণ সিপাহী বিদ্রোহ যার সময় হবে তিনি হচ্ছেন লর্ড ক্যানিং, এবং সিপাহী বিদ্রোহ যার কারণে হবে তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। আর ডালহৌসির আগে যিনি আছেন লর্ড হার্ডিঞ্জ ওয়ান, তিনি অ্যাংলো শিখ যুদ্ধটা যখন আরম্ভ হবে, সেই আরম্ভ হওয়ার সময় প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ হবে এই হার্ডিঞ্জ ওয়ানের পিরিয়ডে। ডালহৌসি সময় দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হবে। তো এই তিনজনাই আমাদেরকে সিপাহী বিদ্রোহের সময় এই তিনজনকে আমাদের খেয়াল রাখতে হবে। এবারে সিপাহী বিদ্রোহ কি ভারতবর্ষের প্রথম বিদ্রোহ? না, এটা আমরা মনে রাখবো 1806 সালে ভেলোর মিউটিনিটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সিপাহী বিদ্রোহ। তারপরে আমরা দেখতে পেলাম 1857 সালে সিপাহী বিদ্রোহ। তার মানে ভেলোর মিউটিনি যখন হচ্ছে তখন সেটা দক্ষিণ ভারতে, আর যখন 1857-এর বিদ্রোহ হচ্ছে তখন দক্ষিণ ভারতটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকছে। বিদ্রোহের এফেক্ট দক্ষিণ ভারতে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। আবার যদি তোমরা দেখো যে 1857 এই যে সিপাহী বিদ্রোহটা হলো, এর আগে যদি কোনো বিদ্রোহ থাকে তাহলে সেটা হচ্ছে 1855 সাঁওতাল বিদ্রোহ। আবার এর ঠিক পরে যে বিদ্রোহটা হচ্ছে 1859 অথবা 60, এই পিরিয়ডটায় হচ্ছে নীল বিদ্রোহ। এই বিদ্রোহগুলো আমাদেরকে সাইমলটেনিয়াসলি কেয়ার করতে হয় যখন আমরা সিপাহী বিদ্রোহটা পড়ি। আমাদের এই প্রশ্নগুলো করে। তাহলে আমরা যদি দেখি যে এই যে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ কার সময়? ডালহৌসির পিরিয়ডে। আবার নীল বিদ্রোহ কার সময়? ক্যানিংয়ের পিরিয়ডে। সিপাহী বিদ্রোহ কার সময়? ক্যানিংয়ের পিরিয়ডে। এই পিরিয়ডগুলো থেকে আমাদের প্রশ্ন করে। আর 1806 সালে যখন ভেলোর মিউটিনি হচ্ছে, তখন জর্জ বার্লো বলে একজন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। তিনি ওনার পিরিয়ড হচ্ছে 1806, এই পিরিয়ডটাতে। তো এই জায়গাগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয়, যেটা খুব সহজভাবে মনে রাখলে তুমি পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারবে। এই বিষয়টা তোমাকে খুব ভালো করে কেয়ার করতে হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে রিভোল্ট অফ 1857 অনেকগুলো নামে পরিচিত রয়েছে। যেমন এটাকে বলা হচ্ছে সিপাহী মিউটিনি। যদি আমরা এত বড় একটা বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলি, তাহলে সেক্ষেত্রে সেই বিদ্রোহের ইন্টেন্সিটিটাকে, তীক্ষ্ণতাটাকে অনেক ছোট করে দেওয়া যায়।
তো সেই কারণে এই যে সিপাহী বিদ্রোহ বলছে, এই সিপাহী বিদ্রোহ যারা বলছে বেসিক্যালি ব্রিটিশ হিস্টোরিয়ানরা। ম্যালিলসন বলে একজন আছেন যিনি সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেই উল্লেখ করেছেন। অপরদিকে ভারতীয়রা এই সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ, গ্রেট রিভিলিয়ন অথবা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। এই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কথাটা যিনি বলছেন তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার, ভিডি সাভারকার এটা বলছেন। আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে যে এই যে সিপাহী বিদ্রোহটা হচ্ছে 1857-এ, তার ঠিক 100 বছর পর 1957-এ জওহরলাল নেহেরুর সময় এসএন সেনকে সিপাহী বিদ্রোহের বিষয়ে রিসার্চ করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। সেই জন্যে এসএন সেনকে সিপাহী বিদ্রোহের অফিসিয়াল হিস্টোরিয়ান বলা হয়, এবং সেটা কিন্তু স্বাধীনতার পর, এবং তাকে নিয়োগ করেছিল জওহরলাল নেহেরুর সরকার। তো এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857-এ, সেখানে আমরা একজনার উক্তি খুব বিখ্যাত, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এ ন্যাশনাল রিভোল্ট রুটেড ইন ডিপ মিসট্রাস্ট, এই কথাটা কে বলেছে? এ ন্যাশনাল রিভোল্ট রুটেড ইন ডিপ মিসট্রাস্ট, এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছেন ডিসরেলি। পরবর্তীকালে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হবেন, কিন্তু যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857-এ, তখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন প্লামারস্টোন। এইটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি থাকছেন তিনি হচ্ছেন প্লামারস্টোন, এবং ওই সময় গভর্নর জেনারেল, এই গভর্নর জেনারেলের পিরিয়ডটা হচ্ছে 1850, এই পিরিয়ডটা হচ্ছে 1858 পর্যন্ত। কেন? কারণ 1858-এর আগে গভর্নর জেনারেল থাকবে, 1858-এর পরে ভাইসরয়। আর সিপাহী বিদ্রোহ কবে হচ্ছে? সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 থেকে আমরা 1859 পর্যন্ত পাবো। তার মানে এই টোটাল পিরিয়ডটায় যদি গভর্নর জেনারেল বলে অথবা ভাইসরয় বলে, যাই বলুক না কেন, সেই সময় আমরা যাকে পাবো তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংয়ের পিরিয়ডেই আমরা সিপাহী বিদ্রোহটা হতে দেখব। তাহলে HDC মানে হার্ডিঞ্জ ওয়ান ডালহৌসি ক্যানিং, তার মানে সিপাহী বিদ্রোহের যে কারণগুলো হবে অফিসিয়াল কারণ, সেই কারণগুলোর এফেক্টেডটা আমরা দেখব ডালহৌসির পিরিয়ডে। সিপাহী বিদ্রোহ যখন হচ্ছে তখন গভর্নর ক্যানিং হচ্ছে, আর ওই সময় ভারতের মুঘল সম্রাট বা মুঘল এম্পায়ার যিনি থাকছেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ অথবা বাহাদুর শাহ জাফর। এই বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফরকেই সিপাহীরা ভারত সম্রাট হিসেবে নিয়োগ করবেন। এনাকেই আমরা দেখতে পাবো যে বিদ্রোহী সৈন্যরা এনাকেই ভারতের শাহিনশাহ হিসেবে অ্যাপয়েন্টেড করেছেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই যে বাহাদুর শাহ টু, সিপাহী বিদ্রোহের সময় যিনি মুঘল সম্রাট রয়েছেন, তিনি হচ্ছেন লাস্ট মুঘল সম্রাট। কারণ এই পিরিয়ডের পর আমরা দেখতে পাবো যে মুঘল এম্পায়ার পোস্ট 1858, এই সালটার পরেই আমরা দেখব মুঘল এম্পায়ার পোস্টটা অ্যাবলিশড হয়ে গেছে। তো এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহটা কি সারা ভারতব্যাপী বিস্তার লাভ করেছিল? যদি বিস্তার লাভ করে থাকে, তার প্রতীক ছিল, প্রতীকের ব্যবহার করা হয়েছিল, এবং সেই প্রতীকটা হচ্ছে লোটাস এবং বিয়ার্ড মানে রুটি, ব্রেড। লোটাস এবং ব্রেড, এটা চাপাটিও বলে অনেক সময়, অনেক জায়গায় তোমরা চাপাটিও পেতে পারো, মানে রুটি। লোটাস এবং রুটিকে কনসিডার সিম্বল অফ দ্য রিভোল্ট অফ 1857। 1857-এর যদি এমব্লেম বা সিম্বল কি
বা প্রতীক কি জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারটা নেব লোটাস এবং ব্রেড বা চাপাটিও হতে পারে, সেটা নেব। এক্ষেত্রে লোটাসকে ধর্মীয় পবিত্রতার সঙ্গে যুক্ত করা হয়েছে, আর রুটিটাকে কমন রিকোয়ারমেন্ট হিসেবে দেখা হয়েছে। সেই হিসেবে সিপাহী বিদ্রোহের প্রতীক হিসেবে আমরা লোটাস এবং ব্রেডটাকে নিতে পারি। এবং এটাই আমাদের যদি প্রশ্ন করে যে সিপাহী বিদ্রোহের কি কোনো প্রতীক ছিল, তাহলে আমরা লোটাস এবং ব্রেড এই দুটোই অ্যান্সার নেব একই সঙ্গে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের জন্য ডক্ট্রিন অফ ল্যাপস সত্যবিলোপ নীতি কতটা দায়ী ছিল? সত্যবিলোপ নীতি যিনি ইন্ট্রোডিউস করেছেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। এটার নিয়ম কি, যদি কোনো উত্তরাধিকার না থাকে, যদি কোনো উত্তরাধিকার না থাকে ভারতীয় শাসকদের, তাদের অ্যাডপ্টেড করা পুত্রদের সরকার গ্রহণ করবে না, অর্থাৎ সরকারের তরফ থেকে যে পেনশন বা ভাতা দেওয়া হচ্ছিল সেগুলো বন্ধ করে দেবে এবং সেই রাজ্যটাকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সাম্রাজ্যভুক্ত করে নেওয়া হবে। এই ডক্ট্রিন অফ ল্যাপসে লর্ড ডালহৌসি প্রথম যে রাজ্যটা দখল করছে সেটা হচ্ছে সাতারা, এবং লাস্ট যেটা দখল করছে সেটা হচ্ছে নাগপুর। কিন্তু লর্ড ডালহৌসি তার যে নীতিগুলো রয়েছে এই ভারতীয় সাম্রাজ্য গঠন দখল করার, তিনি তিনটি পদ্ধতিতে করেছিলেন। প্রথমে এসেই তিনি ডক্ট্রিন অফ ল্যাপস করছেন 1848 সাতারা রাজ্যটা দখলের মাধ্যমে। তারপরের বছরই 1849-এ তিনি পাঞ্জাব রাজ্যটা দখল করছেন যুদ্ধের মাধ্যমে। আর 1856-এ কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটা দখল করছেন। তো এই তিনটে পলিসির মাধ্যমে তিনি ভারতীয় রাজ্যগুলো সংযুক্ত করেছেন, যার মধ্যে ডক্ট্রিন অফ ল্যাপসে যারা ক্ষমতাগুলো হারাচ্ছে তারা সিপাহী বিদ্রোহে অবশ্যই পার্টিসিপেট করছে, এবং এই অবশ্য পার্টিসিপেট করার কারণ হিসেবে তারা নিজেদের রাজ্যটাকে হারিয়ে ফেলেছিল এবং তাদের মধ্যে সুপ্ত বাসনা ছিল তাদের রাজ্যগুলো পুনরায় তারা যেন ফিরে পায়। সেই জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। অপরদিকে দেখা যাচ্ছে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো তারা ক্ষমতাচ্যুত হননি, তারা কিন্তু সিপাহী বিদ্রোহে পার্টিসিপেট করছে না। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে সিপাহী বিদ্রোহের ডক্ট্রিন অফ ল্যাপস যেটা লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস করেছে, এটাকে সিপাহী বিদ্রোহের যে থিওরিগুলো ছিল, ব্রিটিশদের অনেকগুলো থিওরি আছে, ডিভাইড অ্যান্ড রুল, ডক্ট্রিন অফ ল্যাপ, সাবসিডারি অ্যালায়েন্স, ডিভাইড অ্যান্ড কাউন্টার পোয়েজ, এই যে নীতিগুলো রয়েছে, এই নীতিগুলোর মধ্যে সিপাহী বিদ্রোহের জন্য যেটাকে দায়ী করা যেতে পারে সেটা ডক্ট্রিন অফ ল্যাপস, এবং এটা লর্ড ডালহৌসির সৌজন্যেই হয়েছিল। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অপরদিকে তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে এখানে আর কি কোনো কারণ নেই? হ্যাঁ, নানা সাহেব যিনি পেশোয়া বাজিরাও টু এর অ্যাডপ্টেড সন ছিলেন, এবং এই পেশোয়া বাজিরাও টু হচ্ছেন লাস্ট পেশোয়াতন্ত্র বালাজি বিশ্বনাথের পর থেকে যেরকম শুরু হচ্ছে, সেই শুরু হওয়া পেশোয়াশিপের লাস্ট পেশোয়া হচ্ছে বালাজি বাজিরাও, তিনি হচ্ছেন বাজিরাও টু, যিনি 1818 সালে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের পর লর্ড হেস্টিংসের কাছে পরাজিত হবেন, এবং তিনি সেখান থেকে মারাঠা থেকে বিতাড়িত হয়ে পুনেতে নির্বাসিত হবেন। এবং এই পুনেতে থাকার সময় তার কোনো পুত্র সন্তান না হওয়ার ফলে তিনি ধুন্দুপন্ত নানা সাহেবকে অ্যাডপ্ট করেন, যেটা ডক্ট্রিন অফ ল্যাপসে এটা অ্যাকসেপ্টেড নয় বলে একে নানা সাহেবকে পেশোয়া হিসেবে মানতে রাজি হয়নি ব্রিটিশ। এর ফলে নানা সাহেব সিপাহী বিদ্রোহে কানপুর থেকে নেতৃত্ব দান করে, এবং সেখান থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার ফলে তার সঙ্গে আরও অনেকজন যুক্ত হবেন, তাঁতিয়া টোপি আছেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে নানা সাহেবকে আমরা সিপাহী বিদ্রোহের নেতা বলতে পারি।
লখনৌতে যদি বলে, এই লখনৌ বা আওয়াধ বা অযোধ্যা, এই রাজ্যটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন 1856-এ ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কারণে বা কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি অ্যানেক্স করে নিচ্ছে। এবারে সিপাহী বিদ্রোহের কারণ হিসেবে তোমরা এইখানে খেয়াল রাখবে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি দায়ী, ডক্ট্রিন অফ ল্যাপস দায়ী। এবারে এগুলো হচ্ছে পলিটিক্যাল কজ। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজ যখন আমরা দেখব তখন হচ্ছে এনফিল্ড রাইফেলের কার্তুজটা এই বিদ্রোহটাকে খুব তাড়াতাড়ি স্পেড করে দিয়েছিল এই কারণে যে এই এনফিল্ড রাইফেলের কার্তুজটা এমন একটা বন্দুক ছিল, এনফিল্ড রাইফেল, যেখানে কার্তুজটা বন্দুকে ব্যবহার করতে গেলে তার একটা অংশ মুখ থেকে ছিঁড়ে গুলিটা বন্দুকে হোল করতে হতো। এবং সেখানে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ওই কার্তুজটা শুয়োরের চর্বি এবং গরুর চর্বি মিশ্রিত রয়েছে। এর ফলে হিন্দু মুসলিম উভয়কে ধর্মচ্যুত করার লক্ষ্যেই ব্রিটিশ গভর্নমেন্ট এনফিল্ড রাইফেলটা ইউজ করেছেন। এবং এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে ভারতীয় সৈন্যরা যখন অস্বীকার করবে, সেই জায়গা থেকেই এর স্ফুলিঙ্গ স্পার্ক করে এত বড় একটা বিদ্রোহের দানা বাঁধবে, যেটাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতি ভয়ে ভীত হয়ে গেছিল 1857-এ। এই কারণে ডাইরেক্ট কজ হিসেবে কার্টিজ অফ এনফিল্ড রাইফেলের ব্যবহার অবশ্যই অ্যান্সার হতে পারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মঙ্গল পাণ্ডে। আমরা যদি দেখি এনফিল্ড রাইফেলটা 1856-এ লন্ডনে চলে এলো, 57-এ জানুয়ারি মাসে এলো। মার্চ মাসে এই এনফিল্ড রাইফেলের বিরুদ্ধে যিনি বিদ্রোহ করছেন তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে ছিলেন হাই কাস্ট ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন সন্তান, যিনি 1849-এ ব্রিটিশ সেনাবাহিনীতে যুক্ত হন 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে। 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে তিনি যোগদান করেন, যেখানে ব্রাহ্মণরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। এবং তিনি এই এনফিল্ড রাইফেলের গ্রাসেট কার্তুজটাকে ব্যবহার করতে অস্বীকার করার ফলে বিদ্রোহ করেন। যিনি এনাকে এই রাইফেলটা ব্যবহার করার কথা বলবেন তিনি তাকেই গুলি করে হত্যা করেন এবং পরবর্তীকালে এনার ফাঁসি হয়। সেই কারণে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে, এটা আমাদের অ্যান্সার হবে। 8 এপ্রিল 1857-এ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। এবং এনার ফাঁসি দেওয়ার ফলে এনাকেই আমরা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে গণ্য করি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসিডেন্ট। এই যে সিপাহী বিদ্রোহ স্টার্টেড বাই মঙ্গল পাণ্ডে বলেছে, এই স্টার্টেড বাই মঙ্গল পাণ্ডের বিষয়টাকে আমরা ধরবো স্পার্ক। কেন স্পার্ক ধরবো? কারণ হচ্ছে যে এখানে মঙ্গল পাণ্ডে শুধুমাত্র রিফিউজ করছে ব্যারাকপুরে এই বিদ্রোহটা হচ্ছে 34th বেঙ্গল রেজিমেন্টের নেটিভ ইনফ্যান্ট্রিতে, যেখানে 29শে মার্চ 1857-এ মঙ্গল পাণ্ডে ওই এনফিল্ড রাইফেলের ব্যবহার করতে অস্বীকার করছে। এবং এই দিনই যিনি ওনাকে অর্ডার দেবেন যে ব্যবহার করার জন্য, তাকেই গুলি করে হত্যা করবেন। এবারে এই যে ইনসিডেন্টটা হচ্ছে, এটাকে আমরা স্পার্ক এই কারণে বলছি, এখানে কোনো রেজুলেশন নেই যে সাবস্টিটিউট ব্রিটিশ গভর্নমেন্টের পরিবর্তে কিভাবে ভারতবর্ষে পরবর্তীকালে ব্রিটিশদের পরিবর্তে কারা ভারতবর্ষ শাসন করবে, কিভাবে ভারতবর্ষ পরিচালনা হবে, এই সমস্ত রেজুলেশনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, 29শে মার্চ পাচ্ছি না।
এবারে 29শে মার্চের ঘটনার পর ট্রায়াল হবে, ট্রায়ালে দোষী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার পর মঙ্গল পাণ্ডেকে 8 এপ্রিল ফাঁসি দিয়ে দেওয়া হবে। তারপরে ভারতীয় সোলজাররা যারা উত্তরপ্রদেশের মিরাটে 10th মে মার্চ করে দিল্লির দিকে যাবে এবং দিল্লিতে গিয়ে এই 10th মে রেজুলেশন নেওয়া হলো ব্রিটিশ গভর্নমেন্টের পরিবর্তে পুরনো যারা মুঘল সাম্রাজ্য ছিল তাদের অধীনেই ভারতবর্ষ সার্বভৌমভাবে শাসিত হবে, যেটা 29শে মার্চ ছিল না। এই যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে 10th মেটাকেই আমরা বলি স্টার্টিং ডে। স্টার্ট কখন হয়েছিল? 10th মে বলি। তার মানে স্টার্টিং ডে যেখান থেকে হচ্ছে 10th মে, তাহলে স্টার্টিং পয়েন্ট টু মিরাট উত্তরপ্রদেশ। এই স্টার্টিং পয়েন্ট যদি মিরাট হয় তাহলে স্পার্কটা প্রথমে হয়েছিল মানে ব্যারাকপুরে হয়েছিল। এরপরে আমাকে 3টে জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে ইনসিডেন্টটা ব্যারাকপুরে আসছে, তারপরে মিরাট আসছে, তারপরে দিল্লি যাচ্ছে, দিল্লির পরে এন্ড অবধি যদি যাও একদম এন্ডে হচ্ছে গোয়ালিয়র। তাহলে স্পার্ক করলো ব্যারাকপুর, স্টার্ট হলো মিরাট, মেন সেন্টার দিল্লি। বাহাদুর শাহ টুকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটা দিল্লি। এবং সব থেকে বেশি দিন যেখানে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটা গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। এখানে তাতিয়া টোপি আছে। তার মানে এই যে সালগুলো যদি ধরো, এই সালগুলো 1857, এই সালটা হচ্ছে 1859। তার মানে সিপাহী বিদ্রোহ সব থেকে বেশি দিন যেখানে হচ্ছে সেটা হচ্ছে গোয়ালিয়র, এবং গোয়ালিয়রে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি তাতিয়া টোপি। তার মানে সব থেকে বেশি দিন ধরে যিনি সিপাহী বিদ্রোহ করেছেন তিনি তাতিয়া টোপি। সিপাহী বিদ্রোহ, এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় রেগুলার ইন্টারভেলে আসে। ক্রনোলজিক্যাল অর্ডারে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এবং কে কোথা থেকে নেতৃত্ব দিচ্ছে এই বিষয়টা সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দিল্লি থেকে নেতৃত্ব দিচ্ছে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট লিডার অফ 1857। ইম্পর্টেন্ট লিডার যখন দেখি তখন আমরা দেখছি দিল্লি থেকে সিপাহী বিদ্রোহের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বাহাদুর শাহ জাফর। এনারই প্রধান সেনাপতি হচ্ছে ভকত খান। তার মানে ভকত খান যদি নেতৃত্ব দেন, কোথা থেকে দেবেন? দিল্লি থেকে দেবেন। লাকনো মানে অযোধ্যাটা কুশাসনের আজুহাতে ডালহৌসি দখল করে নেবে, এবং ডালহৌসি এটা যখন দখল করে নেবে তখন ওয়াজিদ আলী শাহ, যিনি অযোধ্যার শেষ নবাব, তাকে অযোধ্যা থেকে কলকাতায় নির্বাচিত করে দেওয়া হবে, এবং তার ওয়াইফ হজরত বেগম হজরত মহল এখান থেকে নেতৃত্ব দেবেন। এবং এনার তখন ছেলে মাইনর এজ হওয়ায় বজরিজ কাদির, তিনিও এখান থেকে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তার বয়স কম হয়, মেন দায়িত্বটা বেগম হজরত মহলের হবে। এবারে আমরা দেখব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা প্রথম হচ্ছে নানা সাহেব, ইনি পেশোয়ার অ্যাডপ্টেশন। এবারে আমাদের দুটো প্রশ্ন করে, সিপাহী বিদ্রোহের যে নানা সাহেব তার অরিজিনাল নেম ধুন্দুপন্ত নানা সাহেব, যিনি বাজিরাও 2 এর অ্যাডপ্টেশন, আবার পেশোয়া হিসেবে নানা সাহেব আছে। থার্ড পেশোয়া বালাজি বাজিরাও, ওনাকেও নানা সাহেব বলা হয়। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অপরদিকে তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যে এনআরই সাবঅর্ডিনেট অফিসার হচ্ছে তাতিয়া টোপি। ইনি সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। কানপুর, মধ্যপ্রদেশ, ভিল উপজাতি গোষ্ঠীকে সংঘবদ্ধ করে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করা, গোয়ালিয়র থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাতিয়া টোপি খুব বিখ্যাত। তাতিয়া টোপি এই জন্য বিখ্যাত। বিহার থেকে যিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন তিনি কানওয়ার সিং। ইনি সিপাহী বিদ্রোহের নেতাদের মধ্যে সব থেকে বয়স্ক, সেই কারণে এই কানওয়ার সিংকে আমরা বলছি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সিপাহী মিউটিনি। সিপাহী মিউটিনির গ্র্যান্ড ওল্ড ম্যান। বিহারের জগদীশপুরের
আরা ডিস্ট্রিক্টের জগদীশপুরের জমিদার ছিলেন কানওয়ার সিং। এই কানওয়ার সিংকেই আমরা সিপাহী বিদ্রোহের গ্র্যান্ড ওল্ড ম্যান বলছি। এটাও আমাদের পরীক্ষার কমন কোশ্চেন। এরপরে আমরা যদি যাই তাহলে আমরা দেখব সিপাহী বিদ্রোহ সাপ্রেস বা দমন কে করেছে। সিপাহী বিদ্রোহ হচ্ছে ক্যানিং এর সময়, ক্যানিংই দমন করছেন, এবং দিল্লি থেকে যিনি দমন করছেন তিনি হচ্ছেন জন নিকোলসন। দিল্লিতে সেনারা যখন দখল করে নেবে তখন সেই জায়গাটা রিক্যাপচারটা যিনি করবেন তিনি হচ্ছেন জন নিকোলসন, এবং এটা তিনি খুব ব্রুটালি করবেন, নৃশংসতার সঙ্গে করবেন। সেই কারণে জন নিকোলসনকে আমরা বলি বুচার অফ দিল্লি। বুচার অফ দিল্লি এই কারণে জন নিকোলসনকে বলি। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এনাকে ব্রেভ অফ দ্য ব্রেভেস্ট বলবে। গোয়ালিয়র মানে যেখানে তাঁতিয়া টোপি আছে, ঝাঁসির রানী ইনিও মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আছে, তার মানে ঝাঁসির রানীর সঙ্গে তাঁতিয়া টোপির একটা অ্যালায়েন্স হবে, এবং দুজনকেই দমন যিনি করছেন তিনি হচ্ছেন হিউরোজ। এক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, হিউরোজই ঝাঁসির রানীকে ব্রেভ অফ দ্য ব্রেভেস্ট বলেছে। আবার বিহারে কানওয়ার সিংকে যিনি দমন করছেন তিনি উইলিয়াম টেলর, এটাও গুরুত্বপূর্ণ, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে আমরা যে প্রশ্নগুলো আমাদের করে সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে যে ব্যারাকপুরে ছিলেন, যিনি হচ্ছেন ফার্স্ট মার্টার অফ দ্য সিপাই মিউটিনি, সিপাই মিউটিনির প্রথম শহীদ। জেনারেল ভকত খান, ইনি হচ্ছেন বাহাদুর শাহ টু এর প্রধান কমান্ডার ইন চিফ। বাহাদুর শাহ টু এর প্রধান কমান্ডার ইন চিফ, ইনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব যদি দেন দিল্লি থেকে দিচ্ছেন, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং নানা সাহেব কানপুর থেকে দিচ্ছেন, যিনি ধুন্দুপন নানা সাহেব নামে পরিচিত, ইনি পেশোয়া বাজিরাও টু এর অ্যাডপ্টেড সন। নেক্সট রানী লক্ষ্মীবাই, এনাকেই আমরা বলছি ব্রেভেস্ট লিডার অফ দ্য রিভোল্ট। এই ঝাঁসি, এটাও মধ্যপ্রদেশ, ব্রেভেস্ট লিডার ঝাঁসি লক্ষ্মীবাই। এক্ষেত্রে সিনেমাটাকে একটু খেয়াল রাখতে পারো, কারণ সিনেমাটার নামটা এনার অরিজিনাল নাম থেকেই নাম। তার মানে সিনেমাটার নাম মণিকর্ণিকা, তার মানে ঝাঁসির রানীর অরিজিনাল নেম মণিকর্ণিকা, সঙ্গে টাইটেলটা একটু খেয়াল রাখবে তাম্বে। মণিকর্ণিকা তাম্বে হচ্ছে এনার অরিজিনাল নেম। এরপরে রয়েছে কানওয়ার সিং, যাকে আমরা বলছি সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন, তার নাম হচ্ছে কানওয়ার সিং। এই কারণে কানওয়ার সিংকে আমরা বলছি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সিপাহী মিউটিনি। আর একজন রয়েছে তাঁতিয়া টোপি, ইনি কানপুর, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ ভিল উপজাতি গোষ্ঠীগুলোকে সংঘবদ্ধ করে ব্রিটিশদের এগেনস্টে সব থেকে বেশি দিন লড়াই করছে। এক্ষেত্রে আমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাঁতিয়া টোপির অরিজিনাল নাম হচ্ছে রামচন্দ্র পণ্ডুরঙ্গ, এবং টোপে কথার অর্থ তোপ, এবং এনার নামের অর্থ হচ্ছে কমান্ডার। তার মানে নানা সাহেবের সেনাপতি, বা এনার নামের অর্থই হচ্ছে কমান্ডার, সেই কারণে নানা সাহেবের সেনাপতি হিসেবে আমরা যাকে নিই সেটা হচ্ছে তাঁতিয়া টোপি। ইনি গোয়ালিয়রে বিশ্বাসঘাতকতার ফলে সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের কাছে ধরা পড়েন, এবং আলটিমেটলি এনার ফাঁসি হয়। সেই কারণে ফাঁসি করার জন্যও কিন্তু এনাকে অ্যারেস্ট করতে হয়েছিল। তো প্রথম প্রশ্ন যেটা, বিট্রে করার জন্য সিপাহী বিদ্রোহে কার মৃত্যু হয়, সেটা হচ্ছে এই তাঁতিয়া টোপি। যুদ্ধক্ষেত্রে যিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন তিনি হচ্ছেন রানী লক্ষ্মীবাই। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, কানপুরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই নানা সাহেব। সিপাহী বিদ্রোহে 1857-এ কানপুরে ব্রিটিশরা দমন করে নেওয়ার পর এই নানা সাহেব নেপালে পালিয়ে যান। নেপালে পালিয়ে যাওয়ার পর এই নানা সাহেবকে কিন্তু আমরা আর কখনো ট্রেস করতে পারিনি, তাই সিপাহী বিদ্রোহে যার ডেড বডি পাওয়া যায় না তার নাম হচ্ছে এই নানা সাহেব। ইনি পপুলারলি ধুন্দুপন নানা সাহেব নামেই পরিচিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহে আমরা যদি দেখি অ্যারেস্ট কাকে করেছিল, বাহাদুর শাহ টুকেও অ্যারেস্ট করে ডিপোর্টেড বা নির্বাসিত করা হয়েছিল। এই বিষয়গুলো তোমাদের কিন্তু পরীক্ষায়
খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে রেগুলার ইন্টারভেলে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনসিকুয়েন্স অফ দ্য রিভোল্ট। কনসিকুয়েন্স মানে সিপাই বিদ্রোহ এমন একটা বিদ্রোহ সারা ভারতবর্ষে স্প্রেড করলো, সেখানে কিন্তু আমরা সর্বভারতীয় একটা আন্দোলনের সঙ্গে বলছি যে সিপাই বিদ্রোহ হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তার মানে এর ইন্টেন্সিটি ডেফিনেটলি আছে এখানে। ভারতীয় জনগণ এই বিদ্রোহে পার্টিসিপেট করেছিল। এবারে আর একটা দিক থেকে দেখানো হয় যে সিপাহি বিদ্রোহে যারা পার্টিসিপেট করেছিল তারা তারা কারা, যারা ব্রিটিশদের কাছে ক্ষমতাচ্যুত হয়েছিল, ক্ষমতা ফিরে পাওয়ার ছাড়া তাদের উপায় ছিল না, সেই কারণেই তারা বিদ্রোহ করেছে। এই কারণে সিপাহি বিদ্রোহকে কখনোই ভারতের স্বাধীনতা সংগ্রাম বলা উচিত নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেলি বলছে যে এটা জাতীয় বিদ্রোহ, কিন্তু অবিশ্বাসের ওপর গড়ে ওঠা জাতীয় বিদ্রোহ। তো এই বিদ্রোহটা নিয়ে সমালোচনা অবশ্যই আছে, সেই সমালোচনার জায়গাগুলো থেকেও আমাদের প্রশ্ন আসে, সেগুলো খেয়াল রাখতে হবে। এবং এই এই যে জায়গাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ যে সিপাহি বিদ্রোহের ফলটা কি হয়েছিল, যেটাকে আমরা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছি, সেখানে কি সার্বিকভাবে সবাই অংশগ্রহণ করেছিল? এক্ষেত্রে মনে রাখতে হয় ছাত্র, ব্যবসাদার এবং দেশীয় রাজারা এরা কিন্তু সিপাহি বিদ্রোহে প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করেনি। দেশীয় রাজারা উল্টে সামর্থ্য করা তো দূরের কথা, উল্টে ব্রিটিশদেরই সাহায্য করেছে, এরকম এভিডেন্সও পাওয়া যায়। যেমন তাতিয়া টোপি, গোয়ালিয়রের যিনি রাজা ছিলেন, যার তাতিয়া টোপির সাহায্যেই তিনি গোয়ালিয়রে নিজের সিংহাসন সুরক্ষিত করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের কাছে ভালো হওয়ার জন্য তাতিয়া টোপিকেই অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। এক্ষেত্রে এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে এত বড় একটা বিদ্রোহ, তার রেজাল্ট বা কনসিকুয়েন্স কিছু নেই? অবশ্যই আছে। এই এই বিদ্রোহটা ব্রিটিশদের স্তম্ভিত করে দিয়েছিল, ব্রিটিশরা ভয়ে ভীত হয়ে গেছিল। কারণ ভারতের মানুষের মনের যে এত বড় একটা ক্ষোভ জমে আছে, এর আউটলেট হিসেবে ব্রিটিশ গভর্নমেন্টের যে স্পাই ডিপার্টমেন্ট ছিল তারা কিন্তু এই খবর গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে পারেনি। তাই এত বড় বিদ্রোহর একটা রেজাল্ট অবশ্যই থাকবে। এবং সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে এই বিদ্রোহের ফলেই কোম্পানি রুল একদম অ্যাবলিশড হয়ে যাবে। ব্রিটিশ গভর্নমেন্ট কুইন্স প্রোক্লামেশন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858-এর মাধ্যমে এই কোম্পানি রুল অ্যাবলিশড করে ডাইরেক্ট রুল চালু করবে। ব্রিটিশ গভর্নমেন্টের একজন প্রতিনিধি ভাইসরয় হিসেবে এখান থেকে ভারতবর্ষকে রুল করবে। এবং এই অ্যানাউন্সমেন্টটা লর্ড ক্যানিং করবেন এলাহাবাদ থেকে 1 নভেম্বর 1858। এটাও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট যে লেজিসলেটিভ বিষয়ে ভারতীয়দের কোনো অভিজ্ঞতা ছিল না, সেই লেজিসলেটিভ ম্যাটারে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এর মাধ্যমে পোর্টফোলিও সিস্টেমের মাধ্যমে লেজিসলেটিভ বিষয়ে ভারতীয়দের অভিজ্ঞতা দান করতে থাকবে। এবং ভারতীয়রা সংসদীয় গণতন্ত্রে কিভাবে অংশগ্রহণ করতে হয় সেই বিষয়টা এখান থেকে জানতে পারবে। অপরদিকে আমরা যদি দেখি যে এই যে সিপাহি বিদ্রোহটা হচ্ছে, যার সেন্ট্রাল লিডার বাহাদুর শাহ টু, অর্থাৎ মুঘল সম্রাট বাহাদুর শাহ টু, তাই সিপাহি বিদ্রোহের বিরোধী হিসেবেও আমরা এখানে মুসলিমদের পাচ্ছি। তাই সিপাহি বিদ্রোহের পর এই মুসলিমদের হ্যারাসমেন্টটা বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য ব্যবস্থা নেবে। এবং এই ব্যবস্থা থেকেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ভারতবর্ষে ইন্ট্রোডিউস করবে ব্রিটিশ গভর্নমেন্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ। অপরদিকে দেখা যাচ্ছে সিপাহি বিদ্রোহের এই 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে ইন্ডিয়ান আর্মি রিকনস্ট্রাকশন, অর্থাৎ এক্ষেত্রে সিপাহি বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর সংখ্যা বাড়তে থাকবে, ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা কমতে থাকবে। ভারতীয়দের মধ্যে আগে যেরকম ধরো বেঙ্গল রেজিমেন্ট রয়েছে, 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি,
তার মানে যেহেতু এখানে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ করলো, সে কোথা থেকে এসছে, কি তার পরিচয়, ওই সব আর দেখলো না। বাংলার যে রেজিমেন্ট, সেই রেজিমেন্টটাকে তুলে দেওয়া হলো, এবং সেটা বর্তমানকাল পর্যন্ত আমরা আর বেঙ্গল রেজিমেন্টটা পেলাম না। তো এরই পাশাপাশি আরও একটা জিনিস হলো যে এই সিপাহী বিদ্রোহটা যখন ঘটছে, তখন সেটাকে দমন করার জন্য ভারতীয়দের দুটো রেজিমেন্ট খুব সাহায্য করেছিল, এক গোর্খা, দুই শিখ রেজিমেন্ট। এই গোর্খা শিখ রেজিমেন্ট ছাড়া অন্যান্যদের রিক্রুটমেন্ট খুব বেশি তখন করা হলো না 1857-এর পর। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং অপরদিকে এটাও ইম্পর্টেন্ট, ভারতীয় সেনাদের সংখ্যা কমে গিয়ে ব্রিটিশ সেনাদের সংখ্যা বাড়ানোর জন্য একটা চেষ্টা এখানে করা হয়েছিল। এটা এটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে পলিসি অফ অ্যানেক্সেশন, অর্থাৎ রাজ্যগুলো জয় করার যে পলিসি ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল নীতির মাধ্যমে মানে কি, সাবসিডারি অ্যালায়েন্স বা ডক্ট্রিন অফ ল্যাপস, এগুলোর মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে দেশীয় রাজ্যগুলো জয় করার কথা তারা বলেছিল। কিন্তু সিপাহী বিদ্রোহের পর এই পলিসি অফ অ্যানেক্সেশন এটা পুরোপুরি এন্ড হয়ে যায়, এরপরে আর কোনো দেশীয় রাজ্য দখল হবে না। এবং এই ক্ষেত্রে 1857-এর যে রিভোল্ট, সেই রিভোল্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং দেশীয় রাজ্যগুলোকে নিজেদের অধীনে রেখে তারা শাসন করতে থাকলো। এক্ষেত্রে দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ব্রিটিশদের অধীনে ভারতীয় রাজ্য, আর একটা হচ্ছে ভারতীয় রাজাদের অধীনে ভারতীয় রাজ্য, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট স্টেট আর প্রিন্সলি স্টেট। এই দুটো ভাবে 1857-এর পরে ভারতীয় রাজ্যগুলো তৈরি হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সিপাহী বিদ্রোহের এই নানা রকম আঙ্গিক রয়েছে, সেই আঙ্গিকগুলো থেকে তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, তো ডেফিনেটলি আপকামিং এক্সামে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবে। আমাদের প্র্যাকটিস সেশন রয়েছে, ওয়ান শট ভিডিও রয়েছে, এবং আমাদের নানা রকম জায়গায় অ্যাপেও আমাদের ফ্রি ক্লাস চলছে। তোমরা সেখান থেকে এই ক্লাসগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে আরও বেটার পড়াশোনা করে নেক্সট এক্সামের জন্য তৈরি হও। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আপকামিং এক্সামে আমরা পাস করবই না, আমাদের পাস করতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।